জয় হিন্দ এভরিওয়ান। কমার্স এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা আগের দিন কস্ট অ্যাকাউন্টিংয়ের সিরিজটা আমরা করেছি ক্লাস 11-এর গুরুত্বপূর্ণ টাইপগুলো নিয়ে। আর আজকে আমরা নিয়ে এসেছি ট্যাক্সেশন সিরিজের গুরুত্বপূর্ণ টাইপগুলো নিয়ে। প্রথমেই একটা কথা বলে দিই, তোমাদের পরীক্ষাটা চালু হয়ে গেছে, তোমরা সময় নষ্ট করবে না কখনোই। দুটো পরীক্ষার মাঝে যদি গ্যাপ থাকে, তোমরা পরবর্তী সাবজেক্ট বা অন্য কোনো সাবজেক্টের জন্য প্রস্তুতিটা নিতে পারো। হ্যাঁ, তোমাদের এমসিকিউ সমান তালে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করতে থাকবে সমস্ত ধরনের সাবজেক্টগুলোই, সেটা তোমাদের জন্য বেনিফিট হবে, ঠিক আছে? আর যদি না করো তাহলে জানা জিনিসও কিন্তু পরীক্ষার হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই গেল একটা বিষয়। আরও একটা বিষয় বলি, যে এই যে আমরা এখানে ট্যাক্সেশন বা কস্টিং যেটাই করাচ্ছি না কেন, আমাদের কমার্স বিষয়ে না একটা কঠিন সত্য কী জানো তো তোমরা, আমাদের কমন বলে কিছু আসে না। এটা সবথেকে দুঃখজনক বিষয়। অন্যান্য সাবজেক্টগুলোতে যেমন কমন আসতে পারে বা কমন আসে, আমাদের এটাতে কমন সেরকম পাওয়া যায় না। তাইলে এবার উপায় কি? আমাদের এখানে টাইপটা কমন পাওয়া যায়, কোয়েশ্চেন সরাসরি তুলে দেয় না, কিন্তু টাইপটা কমন পাওয়া যায়। আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ টাইপগুলোর সাথে পরিচয় করাচ্ছি তোমাদের পরীক্ষাটার আগে, যাতে তোমরা এই টাইপটা মনে রেখে এবং এই টাইপের সাথে কি ট্রিটমেন্ট করে আমি এগাবো সেইটা যাতে তোমরা মাথায় রেখে এগাতে পারো এবং সঠিক লক্ষ্যটা পৌঁছে যেতে পারো, ঠিক আছে? সো বেশি কথা বাড়াবো না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটার সাথে জুড়ে যাও। এরকমই আমরা ফার্স্ট সেমিস্টারও যেমন করাচ্ছি, সেকেন্ড সেমিস্টারও তোমাদের যে ডেসক্রিপটিভ পেপার হবে অ্যাকাউন্টসের অঙ্ক টঙ্ক, ওগুলো আমরা কিন্তু পুরো করব ধরে। সব ধরনের জিনিসপত্রগুলো আমরা কভার করব, যেটা কিনা তোমাদের এক্সামের জন্য এনাফ হবে, ঠিক আছে? সো স্টার্ট করা যাক, দেখি ট্যাক্সে আজকে কি বলছে। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ডিরেক্ট ট্যাক্স, নিচের মধ্যে কোনটা ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর। এটা জেনে রাখো, ইনকাম ট্যাক্স হচ্ছে আমাদের প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, ঠিক আছে? সো নেক্সট, as per the section 2 subsection 9 of the Income Tax Act 1961, the tax paid for the year is known as। আচ্ছা, বলছে আয়কর আইন অনুসারে যে বছরে কর প্রদান করা হয় সেই বছরটাকে কি বলে? দেখো, আমরা জানি যে অ্যাসেসমেন্ট ইয়ার, যেই বছর কর প্রদান করা হয় তাকে বলা হয়। আর প্রিভিয়াস ইয়ার কাকে বলা হয়? যেই বছরের জন্য করটা আমরা পেটা করছি, অর্থাৎ ধরো গত বছরের করটা এবছর পে করছি, এই বছরটা আমার অ্যাসেসমেন্ট ইয়ার, গত বছরটা আমার প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? নেক্সট বলেছে নাম্বার অফ হেডস অফ ইনকাম অ্যাজ পার ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। তো এখানে 5টা হেড আছে আমাদের এখন অবধি ইনকামের। কি কি আমি একটু বলে দিই তোমাদেরকে, তোমরা অনেকেই জানো। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, প্রফিট অর গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, আর একটা আছে ইনকাম ফ্রম আদার সোর্স। তোমরা যখন ক্লাস 12-এ উঠবে, তোমাদের ইনকাম ফ্রম আদার সোর্স করানো হবে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি করানো হবে। আর তোমাদের এই ক্লাসে সেমিস্টার 2-তে সম্ভবত তোমাদের ইনকাম ফ্রম স্যালারি আছে, ঠিক আছে? সবকটা হেড সম্পর্কে আমাদেরকে একটু পরিচিত থাকতে হবে, কিন্তু 3টে হেড আমরা সামনের বছর ক্লাস 12-এ আমরা করব। আর প্রফিট অর গেইন ফ্রম বিজনেস অর প্রফেশন, সেইটা আমাদের ওটা গ্র্যাজুয়েশন লেভেলে আমাদের আছে ডিরেক্ট ট্যাক্সের পার্টে, ঠিক আছে? তো 5টা আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাকে মনে রেখো, ঠিক আছে? এটা কিন্তু মোটামুটি ধরে রাখতে পারো। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর থেকে বেশি আর বলা যাচ্ছে না। নেক্সট কোয়েশ্চেনে চলে গেলাম। হ্যাঁ, ডেইলি অ্যালাউন্স অফ এমএলএ অর এমপি ইজ। এই যে আমাদের যারা এমএলএ আছেন, ধরো আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা, এখানে যারা বিধায়করা রয়েছেন, তারা একটা ডেইলি অ্যালাউন্স বা দৈনিক ভাতা যেটা বলা হয় সেটা পান। বা আমাদের ধরো যারা মেম্বার অফ পার্লামেন্ট, তাদেরকে এমপি বলা হয়, ঠিক আছে? তারাও কিন্তু দৈনিক একটা ভাতা বা ডেইলি অ্যালাউন্স পান, ঠিক আছে? তো এইটা ট্যাক্সে কি এফেক্ট, সেটা আমরা দেখি অপশানে কি বলছে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এই যে আমাদের যে ওনারা যে অ্যালাউন্সটা পান, এটা ফুললি এক্সেম্পটেড আন্ডার সেকশন 1017।
ধারা 10 উপধারা 17 অনুযায়ী ইনকাম ট্যাক্স অ্যাক্টের এটা কিন্তু ওনাদের পুরো এক্সেমটেড, মানে ওনারা কিন্তু মানে এটা ট্যাক্সের আন্ডারে পড়ে না, এটা পুরো ট্যাক্স ফ্রি। তো অপশানে তোমাদের ট্যাক্স ফ্রিও থাকতে পারে, এক্সেমটেডও থাকতে পারে, পুরোটা এক্সেমটেড। ঠিক আছে, সেকশনটা মনে রাখবে 10 সাবসেকশন 17, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, residential status of an individual assessee shall be determined as under অপশন বলেছে ওয়ান্স ইট উইল কন্টিনিউ ফর এভার। না, এটা হয় না, এটা সবসময় কন্টিনিউ হবে না, হ্যাঁ, মানে একতরফা এককালীন হয় না। ইচ অফ দি প্রিভিয়াস ইয়ার সেপারেটলি, হ্যাঁ, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের বেসিসে কিন্তু আলাদা আলাদা করে আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করতে হয়। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। ইফ অ্যান ইন্ডিয়ান অরিজিন ভিজিটস ইন্ডিয়া, he or she should stay dash in India for resident in India in the previous year. আচ্ছা, ভারতবর্ষে যিনি ভারতীয় বংশোদ্ভূত তাকে ভারতবর্ষে রেসিডেন্ট হওয়ার জন্য কতদিন থাকতে হবে? অ্যান্সারটা আগে বলি, তারপর আমি বলছি ভারতীয় বংশোদ্ভূত কি। অ্যাটলিস্ট 182 ডেজ তাকে কিন্তু ভারতবর্ষে থাকতে হবে, তবে কিন্তু ভারতের রেসিডেন্ট হিসেবে তিনি গণ্য হবেন। দেখো, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে, একটা রেসিডেন্ট, একটা সিটিজেন। সিটিজেন হচ্ছে আমরা ভারতের নাগরিক, ঠিক আছে, সেখানে আমাদের ভোটাধিকার ইত্যাদি বিষয়গুলো আসে। কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটা কেবলমাত্র তোমার কর নির্ধারণের ক্ষেত্রে, তোমার আয়ের উপর যে কর দিচ্ছ আয়কর, সেইটা নির্ধারণের জন্য একমাত্র ইনকাম ট্যাক্স দপ্তরের তরফ থেকে কিন্তু এটা নির্ধারণ করা হয়ে থাকে। এটার সাথে তোমার নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। অনেকেই ভাবতে পারো যে আমরা যে আধার কার্ড হচ্ছে নাগরিকত্বের বেসিসে আধার কার্ড হয়, সেখানেও 182 দিনের লিমিটটা আছে, কিন্তু সেটার সাথে কিন্তু ইনকাম ট্যাক্সের যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটাকে একেবারে গুলাবে না, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ঠিক আছে, সিটিজেনশিপ অ্যান্ড রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দুটো আলাদা জিনিস। এবার আসে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে। ধরো কোনো ব্যক্তি তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন বা ভারতের বাইরে কোনো দেশে জন্মগ্রহণ করেছেন, যে কোনো দেশ সেটা হতে পারে, কিন্তু তার পিতা বা মাতা বা দুজনেই অথবা তার ঠাকুরদাদা ঠাকুমা এই ইত্যাদি ব্যক্তি যারা আছেন তারা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন, মানে অর্থাৎ তাদের আগের জেনারেশন বা আগের জেনারেশন যদি থাকে, তবে সেই ব্যক্তি যার ঠাকুরদা ঠাকুমা বা যার পিতা মাতা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি জন্মগ্রহণ করেননি, তাইলে তাকে বলা হবে ভারতীয় বংশোদ্ভূত। এবার তাকে যদি ভারতের রেসিডেন্ট হতে হয়, নট নাগরিক, নট সিটিজেন, রেসিডেন্ট যদি হতে হয় তাহলে তাকে অ্যাটলিস্ট 182 দিন ভারতবর্ষে থাকতে হবে। এটা হচ্ছে রুল ইনকাম ট্যাক্স অ্যাক্টে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট বলছে ইফ, তো এই যে ভারতীয় বংশোদ্ভূত কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে, কেননা বাচ্চা কাচ্চারা এটা সাধারণত কনফিউজটা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলছে, ইফ এ ফরেন কোম্পানি কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া দেন ইটস ইনকাম ফ্রম বিজনেস উইল বি ট্যাক্সেবল আন্ডার। এটাকে একটু স্টার করো তোমরা, কেন বলছি, এই কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ আছে। এইবার আসি হচ্ছে বিষয়টা কি, ধরো এটার মানেটা কি বলতে চাইছে। ধরো একটা বিদেশি কোম্পানি বা কোম্পানিটা বিদেশে আছে, সেটা কন্ট্রোল করছি আমি ইন্ডিয়ার থেকে। আচ্ছা, আমি ব্যবসা করলাম, আমার তো ইনকাম হলো, তাহলে এই ইনকামটা কি আমার ট্যাক্সেবল হবে? অবশ্যই ট্যাক্সেবল হবে, কেননা আমাদের বলাই ছিল 4-5টা রুল যেখানে ছিল যে আমাদের যদি তুমি ইনকাম যদি ভারতবর্ষে বসে পাও, তোমার ব্যবসা যেখানে হোক গে, ভারতে হোক বা ভারতের বাইরে হোক, ইনকামটা যদি ভারতে তুমি বসে পাচ্ছ বা রিসিভ করছো, ব্যাস তাইলেই তোমার ওটা ট্যাক্সের আন্ডারে চলে এলো। এইবার এই যে একটা ট্যাক্সের আন্ডারে চলে এলো, তাইলে এটা কোন হেডে, আমরা যে বললাম কোন হেডে এটা হবে, অবশ্যই বিজনেস হেডে। এইবার কথা হচ্ছে কাকে দিতে হবে, কাকে দিতে হবে ট্যাক্সটা, মানে ওই সেই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে চলে এলো। আমি কি রেসিডেন্ট, আমি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, কাকে দিতে হবে, নাকি নন রেসিডেন্টকে দিতে হবে? সিম্পল এখানে একটা জিনিস আছে ট্যাক্সের আন্ডারে, যে তোমার ভারতে যদি হয়,
ইনকাম বসে, ঠিক আছে, তাহলে তোমাকে দিতে হবে ট্যাক্স। যারা রেসিডেন্ট তাদেরকে, যারা নন রেসিডেন্ট তাদেরকে নয়। তাইলে এখানে তোমাকে রেসিডেন্ট হলেই তোমাকে ট্যাক্স দিতে হবে, তুমি অর্ডিনারি রেসিডেন্ট না নন অর্ডিনারি রেসিডেন্ট এটা দেখা হবে না। তাহলে এখানে অপশান হিসেবে রেসিডেন্ট, মানে এখানে কিছু বলার নেই, মানে অর্ডিনারি রেসিডেন্ট আর এখানে নট অর্ডিনারি রেসিডেন্ট দুজনকেই আমাকে ট্যাক্স দিতে হবে, দুজনকেই কিন্তু ট্যাক্সটা দিতে হবে। তাহলে বোথ এ অ্যান্ড বি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা কি বলতে চাইলাম। এই দুই ধরনের ব্যক্তিকেই কিন্তু ট্যাক্স দিতে হবে, যদি তাদের কোম্পানি ভারতের বাইরে থাকে সেখানে এবং ভারতে বসে তারা ব্যবসাটা চালাচ্ছেন এবং ইনকাম রিসিভ করেছেন। নন রেসিডেন্টকে এক্ষেত্রে দিতে হবে না। নেক্সট কোশ্চেনে চলে যাব। মিস্টার আগরওয়াল ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন। ফার্স্ট টাইম he went to England on 1st January 2021, taking an employment in a British company for 3 years. The completion of the tenure of his service, he came back to India permanently from England on 3rd February 2024, determine his residential status for the previous year 2023-24. এইবার প্রথমে তোমরা একটা কাজ করো, এটাকে স্টার দাও, আগে যে কটা পারো স্টার দিয়ে রাখো, কেননা এই টাইপটা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যে পরীক্ষা দিতে যাবে কস্টিং ট্যাক্সেশন, এই একটা টাইপ পাচ্ছ, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করতে দেবেই দেবে, কিছু পাও না পাও এইটা পাবেই পাবে। এবার আমার কথা হচ্ছে আমি কোয়েশ্চেনের বেস করে আমি তোমাদেরকে শেখাবো, কারণ রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের বেশ কিছু নিয়ম আছে। কোশ্চেনগুলো খুব ইজি হয়, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সাধারণত জটিল কোশ্চেন দেয় না। দেখো তোমাদেরকে আমি প্রিভিয়াস কোশ্চেনই দেখাচ্ছি, এটা 2017-তে এসেছিলো। কিছু নেই, অনেক বড় গল্প দেবে তোমাকে, তোমার টাইমগুলো ওয়েস্ট করাবে, পড়বে যাই বলছে। এবার তোমাকে ডেটের দিকে লক্ষ্য রাখতে হবে, তোমাকে কোন বছরের জন্য তোমাকে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নির্ধারণ করতে দিয়েছে বলো, বলছে 2023-24। তাহলে আমাকে দেখতে হবে ব্যক্তিরা 2023-24-এ কদিন ছিল ভারতবর্ষে। যদি দেখি যে ঠিকঠাক ছিল, ওই যে লিমিট যদি আমার থাকে তাহলে মানে ক্রস যদি করে যায় ব্যাস, তার মানে ও রেসিডেন্ট হয়ে গেল। আর যদি ওই লিমিট না ক্রস করে ব্যাস তাহলে নন রেসিডেন্ট করে দেবো আমরা। তাহলে আমরা দেখে নিই কদিন আছে। লোকটা গেছিল হচ্ছে 1 জানুয়ারি 2021। আচ্ছা এটা আমাদের কাজে লাগবে না। এসছে কবে, কেম ব্যাক বলেছে 3rd February 2024। আচ্ছা বছরটা কত আছে, 2023-24। তাহলে 2023-24 যখন আছে তার মানে এটা ইয়ারটা হচ্ছে আমাদের এপ্রিল 2023 থেকে আমাদের মার্চ 2024 অবধি। তার মানে 3rd February 2024 থেকে মার্চের এন্ডের ডেট 31শে মার্চ অবধি কদিন হচ্ছে, 3rd February থেকে আমার আচ্ছা 2024, তার মানে এটা লিপ ইয়ার হচ্ছে, লিপ ইয়ার হচ্ছে, 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এখানে আমাদের 29 দিন আছে ফেব্রুয়ারি মাসে 29 দিন আছে। তার মানে 3 তারিখ থেকে 29 তারিখের মধ্যে হচ্ছে আমার 26 বা 27 দিন হচ্ছে আমার সম্ভবত। তাহলে আমার ফেব্রুয়ারি মাসে উনি ছিল কত, 27 দিন আমার এখানে ছিল, আর ওখানে 31 দিন লোকটা ছিল। তাহলে 31 আর 27-এ আমার হচ্ছে গিয়ে 30, 20, 50 মানে 58 দিন, মানে প্রিভিয়াস ইয়ারে উনি 58 দিন ভারতবর্ষে ছিল। উনি কি রেসিডেন্ট? উনি নন রেসিডেন্ট না, তো অর্ডিনারি উনি রেসিডেন্ট হওয়ার ইয়েটাই ফুলফিল করতে পারলেন না, যেখানে 182 দিন আমাদের ছিল উনি তো সেটাই কমপ্লিট করতে পারলেন না, 120 দিনও কমপ্লিট করতে পারলেন না, যেখানে নট অর্ডিনারি আছে। তো উনি কিছুই পারলেন না যখন, তাহলে ওনাকে আমরা নন রেসিডেন্টের খাতায় ফেলে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা দেখবো প্রিভিয়াস ইয়ারে উনি কতদিন ছিল, ঠিক আছে, সেইটার বেসিসে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কবে গেছে না গেছে ওগুলো দেখার দরকারই নেই এক্ষেত্রে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাই, কি বলছে, ইফ এ পারসন স্যাটিসফাই দি কন্ডিশন অফ আন্ডার সেকশন 6(1), ওকে, বাট হি ডাজন্ট স্যাটিসফাই দি কন্ডিশন অফ আন্ডার সেকশন 6(6) আছে of the Income Tax Act 1961, then his or her residential status. আচ্ছা 6(1) ধারায় বলা ছিল যে রেসিডেন্ট কি হবে, কি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট এটার পার্থক্যটা ছিল যে কতদিন থাকলে এখানে কি কি ক্রাইটেরিয়া পূরণ করলে সে রেসিডেন্ট হবে। যদি রেসিডেন্ট হয় তারপর আবার নেক্সট স্টেজে আমরা চলে যাব আন্ডার সেকশন 6(6),
সেখানে বলা আছে যে অর্ডিনারি রেসিডেন্ট হবে না নন অর্ডিনারি। এইবার আমাকে এখানে বলছে যে একটা পার্সন তিনি স্যাটিসফাই করেছেন, মানে পূরণ করেছেন, শর্ত পূরণ করেছেন 6(1) ধারার, কিন্তু 6(6) ধারারটা পূরণ করেননি। তার মানে তিনি রেসিডেন্ট তো হলেন, প্রথমটা আমার যখন স্যাটিসফাই হলো, কিন্তু তিনি এখানে কিন্তু আমার অর্ডিনারি রেসিডেন্ট হবে না, যেহেতু সেকেন্ডটা ফুলফিল করেনি। যদি দুটো ধারার কন্ডিশন ফুলফিল করে তবেই আমার রেসিডেন্টও হবে, অর্ডিনারি রেসিডেন্ট হবে। যদি আমার শুধু প্রথম ধারাটা আমার কমপ্লিট করে সেকেন্ডটা করলো না, তাহলে রেসিডেন্ট হবে কিন্তু অর্ডিনারি রেসিডেন্ট হবে না, যেটা কিনা এক্ষেত্রে ঘটছে। তাহলে অপশান হিসেবে আমার নম্বর বি। আর যদি কোনোটাই স্যাটিসফাই না করতে পারে তাহলে ওনাকে নন রেসিডেন্টের খাতায় ফেলে দেবে, ব্যাস, সিম্পল। সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। তো এই ধরনের টাইপটাও কিন্তু ইম্পর্টেন্ট। তোমাকে ধারা উল্লেখ করে দিল, কোনো ক্রাইটেরিয়া তোমাকে বললো না, কারণ তুমি যদি থিওরি ঠিকঠাক করে রাখো তুমি জানো যে এই ধারায় কী কী বলেছে, ঠিক আছে, তো তোমাকে ওখানে চট করে ধরে ফেলতে হবে। তো এমসিকিউগুলো যদি কঠিন করে বা জটিল লেভেলের করে এইটাই করবে, কেননা তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না যে ধারা উল্লেখ করে বলছে কি কি শর্ত ছিল আমি তো জানি না, ওরকম করলে হবে না, এরকম সহজভাবে মনে রাখবে যেভাবে আমি বুঝালাম, ঠিক আছে। নেক্সট বলেছে ডিভিডেন্ড রিসিভড ফ্রম অ্যান ইন্ডিয়ান অর ফরেন কোম্পানি ইজ। দেখো এটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় দুরকম হতে পারে, আমি তোমাদেরকে দুটোই বলে দিচ্ছি। এখন বর্তমান পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের 1034 আন্ডার সেকশন 10 সাবসেকশন 34 এই ধারাটা কিন্তু উঠে গেছে। এবার বলছে যে এই ধারাটার সাথে তাহলে স্যার সম্পর্কটা কি, এই প্রশ্নটা। এই ধারায় বলা ছিল যে তুমি যদি ইন্ডিয়ান বা ফরেন কোনো কোম্পানি, ধরো বাইরের দেশের কোম্পানি বা ভারতীয় কোম্পানি, এখান থেকে যদি কোনো ডিভিডেন্ড পাও তাহলে সেটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি হয়ে যাবে, মানে ওই ডিভিডেন্ড যত তুমি ইনকাম করছো তার উপরে কোনো ট্যাক্স দিতে হতো না, এটা আগে ছিল। কিন্তু বর্তমানে এই ধারা উঠিয়ে বলা হয়েছে যে সম্পূর্ণ যে তুমি ডিভিডেন্ডটা পাচ্ছ পুরোটার উপর তোমাকে সামথিং পার্সেন্টেজ ট্যাক্স দিতে হবে ভারত সরকারকে। এইটা হচ্ছে এখনকার রুল। তাই এখানে আমার অপশান হিসেবে কি, অপশান হিসেবে হচ্ছে আমাদের ফুললি ট্যাক্সেবল, কোনো অ্যামাউন্টে যাবে না, 75 অবধি ট্যাক্সেবল, 50 অবধি, পুরোটা যত তুমি ডিভিডেন্ড পাবে পুরোটাই ট্যাক্সের আন্ডারে পড়বে। এইবার কথা হচ্ছে যে তোমরা কেউ এইটাকে দাগ দেবে না, এক্সামটেড আন্ডার সেকশন 1034, এটা আগে ছিল। তবে আমি এবার বলি, ধরো কাউন্সিল প্রশ্নটা এভাবে তোমাকে সেট করলো, আশা করি আমরা সঠিকই সেটটা করবেন। যদি কোনো কারণে কোনো মিস্টেক হয়ে গিয়ে থাকে, তোমরা বিপদে পড়লে করবে এটা কি আমরা বলে রাখি আগের থেকে। ধরো এখানে বলা আছে ট্যাক্সেবল আপ টু 50,000, ট্যাক্সেবল আপ টু 75,000, এক্সেমটেড আন্ডার সেকশন 1034 এবং নান অফ দিস। তখন তুমি কি করবে? তুমি তো মনে করবে যে হ্যাঁ আমাকে তো স্যার বলেছিল পড়ানোর সময় ইউটিউবে যে 50,000 অবধিও করবো না, 75,000 অবধিও করবো না, কারণ পুরোটা আমার ট্যাক্সেবল, কিন্তু আমার অপশানে তো স্যার দেওয়া নেই, আমি কি করব? তখন তুমি একটা কাজ করতে পারো, নান অফ দিস করে দিয়ে আসতে পারো। কেন বলছি? কেননা এটা কিন্তু এখন পুরোপুরি ট্যাক্সেবল, ফলে তুমি কখনো ওটাকে এক্সেমটেড করো না, কারণ এটা ল চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কোনো কারণবশত যদি সেটা টিচাররা অ্যাগ্রি করতে না হন, তখন তাদেরকে প্রুফ সহ তোমরা দেখাতে পারো বইয়ের মধ্যে, কেননা এখন যেগুলো নতুন বই বেরিয়েছে তারাও এটাকে পুরোপুরি লিখে দিয়েছে যে এই ধারাটি এখন অ্যাভেলেবেল নেই, যে প্রায় কোম্পানির বই তোমরা পড়ো না কেন। 1034, 1035 ইউটিআই এর ওপর যে ডিভিডেন্ড, এগুলো সব আগে ট্যাক্স ফ্রি ছিল, কিন্তু এখন সবকটাই পুরোপুরি ট্যাক্সেবল, ঠিক আছে। তো এটাকে তোমরা অপশান বুঝে দাগ দিও, পুরোটা কিন্তু এটা ট্যাক্সেবল হয়। নেক্সট, কেন আমরা আগে দেখেছি এই কোশ্চেনটা নিয়ে অনেকবার ঝামেলার সৃষ্টি হয়েছে, বহু বছর প্রশ্নটা এসেছে, তোমাদেরও হয়তো আসবে, ধরে রাখো কনফার্ম। তো এটা নিয়ে অনেকবার কিন্তু ঝামেলা হয়েছে বলে আমি ক্লিয়ার করে দিলাম, তোমাদেরও হতে পারে ঝামেলা যদি অপশানটা ঠিকঠাক না দেয় পরীক্ষায়, ঠিক আছে। সো নেক্সট কোয়েশ্চেনটা আমরা দেখে নেব। গিফট ট্যাক্স মানে হচ্ছে দান কর, সম্ভবত দান কর, এটা আমাদের ডিরেক্ট ট্যাক্সের আন্ডারে পড়ে, এটা মনে রেখো তোমরা। ডিরেক্ট ট্যাক্সেরও বিভিন্ন ভাগ আছে, তো ইনকাম ট্যাক্স, গিফট ট্যাক্স, সো এটা ডিরেক্ট ট্যাক্সের আন্ডারে পড়ে। আচ্ছা, নেক্সট বলেছে মিউনিসিপ্যালিটি ইজ রিগার্ডেড অ্যাজ, মানে মিউনিসিপ্যালিটি কি একটা, মিউনিসিপ্যালিটি কি ইন্ডিভিজুয়াল মানে আলাদা কোনো ব্যক্তি? না, ওটা হয় না। কোনো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি? না, সম্ভবই নয়।
অ্যাসোসিয়েশন অফ পার্সন, কোনো ব্যক্তিবর্গের সমিতি না, ব্যক্তিবর্গের সমিতি নয়, এটা সমবায় সমিতি ইত্যাদি নয়, এটা একটা লোকাল অথরিটি, স্থানীয় এটা অথরিটি, লোকাল অথরিটি। ঠিক আছে, কেননা আমাদের আইনে বলা আছে মিউনিসিপ্যালিটি লোকাল অথরিটির আন্ডারে পড়বে। ঠিক আছে, নেক্সট, এন্ট্রি ট্যাক্স ইজ কালেক্টেড বাই, এন্ট্রি ট্যাক্স মানে প্রবেশ কর, সম্ভবত বাংলায় যদি আমরা বলি প্রবেশ করটা কোন গভর্নমেন্ট কালেক্ট করে, এখানে বলছে লোকাল অথরিটি কালেক্ট করে না, সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে না, এটা স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে এন্ট্রি ট্যাক্স। ঠিক আছে, মনে রেখো তোমরা, এটা 2016-তে ফাইনালে এসেছিল, ফলে তোমাদের ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ইনকাম ট্যাক্স অ্যাক্ট ওয়াজ ইমপ্লিমেন্টেডটাকে তোমরা একটু নোটিস করবে। দেখো, এক সময় বিলটা পাস হয় এক সময় যে কোনো আইন আসলে, এবং সেটা কার্যকরী হয় অন্য সময়। যেমন ধরো ভারতীয় ন্যায় সংহিতা, তোমরা এখন অনেকেই শুনেছো যে ব্রিটিশ আমলের যে 200 বছরের পুরনো আইন, সেগুলো পাল্টে এখন নতুন আইন ভারতবর্ষে চালু করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। হ্যাঁ, যেমন আগে ধরো 144 ধারা জারি করা হতো, কোনো জায়গায় যদি গণ্ডগোল লাগে সেক্ষেত্রে 144 ধারা জারি করা হতো, যে এক জায়গায় অনেকে জমায়েত করতে পারবে না। কিন্তু বর্তমানে সেই জিনিসটাই, একই আইন, ধারা চেঞ্জ হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতায়, ওটা 163 ধারা সম্ভবত, আমি যদি ভুল না করি ওটা হয়ে গেছে। তো এরকমই ভারতীয় ন্যায় সংহিতা কিন্তু পাস হয়েছিল একটা বছর, কিন্তু হয়তো তার পরের বছর থেকে, সম্ভবত এই বছরে, আমি ঠিক যদি বলি, মানে যতদূর মনে পড়ছে জুলাই বা এরকম টাইম থেকে কিন্তু ভারত সরকার সেটা নোটিশ দিয়ে চালু করে দিল। ঠিক আছে, তো ওটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যখন থেকে চালু হয়। আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট পাস হয়েছিল 1961 সালে, সম্ভবত সেপ্টেম্বর মাসে, আমি যদি ভুল না করি। হ্যাঁ, আর ওটা চালু হয়েছিল কিন্তু আমাদের 1 এপ্রিল 1962 থেকে। আমরা বলি ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, কিন্তু কেউ ভুল করে কিন্তু 1 এপ্রিল 1961 দাগিয়ে আসবে না পরীক্ষার হলে, কেননা তোমরা দেখে নেবে ইমপ্লিমেন্ট বলেছে, ইমপ্লিমেন্ট মানে হচ্ছে চালু হয়েছিল 1 এপ্রিল 1962 থেকে। কারণ ধরো যে বছর আইনটা পাস হয়েছিল সে বছর থেকে তো ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের চালু হয়নি। ফাইন্যান্সিয়াল ইয়ার মানে কি গো ভাই? ফাইন্যান্সিয়াল ইয়ার মানে হচ্ছে যে এপ্রিল থেকে মার্চ, তো একটা বছরের এপ্রিল থেকে মার্চ। তুমি এবার ধরো 1961 সালে যখন বছরের লাস্টের দিকে তোমার বা মিডিল টাইমে যখন তোমার পাস হলো বিলটা, তখনই তো চালু করা সম্ভব না, তাহলে পরের বছর থেকে চালু হবে, পরের বছরের এপ্রিল। তো পরের বছর এপ্রিল মানে কি 1 এপ্রিল 1962, তো সেই বছর থেকে চালু হলো। তো এটা মাথায় রাখবে, তোমরা যদি এভাবে বুঝে পড়ো, ডেট মনে রাখা কোনো ব্যাপারই না। কিন্তু যদি মুখস্থ করতে যাও, ওই সাল গণ্ডগোল হবে, জানা জিনিস ছেড়ে আসবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, একটু স্টার করো। নেক্সট, পার্টনার স্যালারি ফ্রম পার্টনারশিপ ফার্ম ইজ ট্যাক্সেবল আন্ডার। দেখো, তোমরা যখন পার্টনারশিপ করবে অ্যাকাউন্টেন্সিতে ক্লাস 12-এ, তখন তোমরা দেখবে পার্টনার স্যালারি পান। যারা পার্টনারশিপ ফার্মে কাজ করেন, যিনি পার্টনার, তিনি যদি এক্সট্রা কোনো দায়িত্ব পালন করেন পার্টনারশিপ ফার্মে, তখন ফার্মের তরফ থেকে তাকে কিন্তু একটা স্যালারি দেওয়া হয়। এবার তিনি যে স্যালারিটা পাচ্ছেন, একটা ইনকাম হচ্ছে তার, তো ইনকামের উপর ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। কিন্তু কোন হেডের আন্ডারে আসবে? ভালো করে মনে রাখবে, এটা 2016 সালে এসেছিলো এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাউন্সিল তোমাদের যে সিলেবাস দিয়েছে সেখানেও এটা উল্লেখ করা আছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের কখনোই স্যালারি হেডে আন্ডারে করবে না, কেন পার্টনারশিপের যে স্যালারি, সেটা বিশেষ কোনো দায়িত্ব পালন করার জন্য পার্টনারকে দেওয়া হয়। তিনি পার্টনারশিপে কর্মচারী নন, কর্মচারীরা স্যালারি পান। কেননা পার্টনারশিপে স্যালারির ক্ষেত্রে আমাদের যখন ইনকাম ট্যাক্স একটা স্যালারি বলা আছে, সেখানে বলা আছে যে তোমরা যখন পড়বে মালিক এবং কর্মচারীর মধ্যে ওখানে কিন্তু নিয়োগকর্তা এবং নিয়োগকর্মীর সম্পর্ক বজায় থাকতে হবে। কিন্তু পার্টনারশিপ ফার্মে যিনি পার্টনার অথচ এক্সট্রা দায়িত্ব পালন করছেন একজন কর্মচারীর মতো, তার কর্মচারীর মতো সম্পর্ক না, তিনি পার্টনার ওই ফার্মের, তিনি কর্মচারী নন। ফলে সেটা আমরা স্যালারি হেডে আনতে পারবো না। এটা স্যালারি হেডে আসার ক্রাইটেরিয়াতেই বলা আছে, সো এটা আসবে না। কখনো এই ভুলটা করো না, অনেকেই এই ভুলটা করে, জানা জিনিস ভুল হয়ে যাবে। ঠিক আছে, একটু সতর্ক হবে এই জায়গাটায়। হাউস প্রপার্টি থেকে তো ইনকাম হবেই না, এখানে হাউস প্রপার্টির কোনো ব্যাপারই নেই। নেক্সট, আদার সোর্সেও দাগ দেবে না, এটা হবে প্রফিট অর গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। এটা বিজনেস, পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ বিজনেস, তো এই হেডে আসে প্রফিট অর গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। এইটা পুরোটা একটা হেডের নাম। ঠিক আছে, এই হেডটা তোমরা ডিরেক্ট ট্যাক্সে পড়বে যখন তোমরা গ্র্যাজুয়েশন বিকম অনার্স লেভেলে যাবে। ঠিক আছে, সো নেক্সট চলে যাব। গ্র্যাচুইটি রিসিভ ফ্রম দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ট্যাক্সেবল টু। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার
যে গ্র্যাচুইটি বলে একটা জিনিস হয় যেটা কিনা স্যালারির সাথে রিলেটেড, সরি, সেটা কারা ট্যাক্সেবল হয়, কাদের কাছে? এটা সবসময় নন রেসিডেন্টদের কাছে ট্যাক্সেবলটা হয়, রেসিডেন্টদের ক্ষেত্রে হয় না, এটা নন রেসিডেন্টদের ক্ষেত্রে হয়। তো এটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে, ভুলাবে না। সো আজকে লাস্ট কোয়েশ্চেন আমি বলি, আজকে লাস্ট কোয়েশ্চেন আমাদের, মিস্টার কে গোয়েঙ্কা is an Indian citizen. He went to US for the first time on 10th August 2023 and came back to India on 11th November 2023. His residential status for 2023-24 will be, এর আগেও আমি তোমাদেরকে দেখালাম একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বার করতে দিয়েছিল 2017 সালে, আর এটা এসছে 2016। তার মানে দেখো প্রতি বছর একটার থেকে দুটো কোশ্চেন পাচ্ছে কিন্তু, ঠিক আছে। তখন তো আমাদের এমসিকিউর সংখ্যা কম ছিল, এখন তোমাদের বেশি আছে। সো তোমাদের এখন কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন 4-5টা দিয়ে দিতে পারে তোমাদের পেপারে, অনেকগুলো পাবে, আমি বলছি ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো পাবে। এখানে তোমাদেরকে শুধু দেখতে হবে ভারতবর্ষে কখন থেকে ছিল, কবে এসেছে ভারতবর্ষে, এবং তারপর থেকে বছরের লাস্ট অবধি যেতে হবে, অর্থাৎ March 31। কারণ আমাদের ইনকাম ট্যাক্সে বছর যেটা ফিনান্সিয়াল ইয়ার বা তোমার অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, এগুলো আমাদের কিভাবে নির্ধারণ করা হয়, এপ্রিল থেকে মার্চ অবধি করা হয়, আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, কবে এসেছে, লোকটা এসছে 11th November 2023, আর আমাদের বছরটা বলেছে 2023-24, তার মানে আমাদেরকে 31st March 2024 ওই ডেট অবধি আমাদেরকে দেখতে হবে কদিন ছিলেন। দেখো 11th November থেকে নভেম্বরের 30 তারিখ অবধি কতদিন হয়, 11th November থেকে নভেম্বরের 30 তারিখ অবধি আমাদের সম্ভবত 20 দিন হয়, আমরা ধরলাম 20 দিন। আর ডিসেম্বরে হচ্ছে আমাদের 31 দিন, তার মানে 20 দিন প্লাস 31 দিন, তোমাদের তো ক্যালকুলেটর দেবে না, আমি ক্যালকুলেটর ছাড়াই শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 31 দিন, তারপর জানুয়ারি মাসে হয় আমাদের 31 দিন, 2024 যেহেতু লিপ ইয়ার সেখানে আমাদের ফেব্রুয়ারিতে পড়বে 29, আর এখানে 31, তাহলে অন অ্যান অ্যাভারেজ দেখি 182-র উপর গেছে কিনা, তাইলে আমরা মোটামুটি বলে দিতে পারবো যে এটা রেসিডেন্ট হবে না নন রেসিডেন্ট হবে। তাহলে 20-30 হচ্ছে আমাদের 20-30 হচ্ছে আমাদের 50, তাই তো, 50-30 হচ্ছে আমাদের 80, 80-20 হচ্ছে 100, 100, আর এদিকে আমাদের 30, ভুল করলাম কত, 20-30 50, 80, 100, 130, এবার 1 2 3 9 3 হচ্ছে 12, তাহলে 142 দিন লোকটা কিন্তু ছিল, 142 দিন সর্বমোট উনি ভারতবর্ষে ছিল প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, 142 দিন। তাহলে আমরা দেখছি পুরোপুরি উনি ছিল, তার মানে 182-র কম হয়ে গেল, 182-র আমাদের কম হয়ে গেল, তাই তো। তাইলে এক্ষেত্রে 120 দিনের বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা রুলে দেখতে পারি 120 দিনের বেশি হয়েছে। আচ্ছা, তাহলে একটা শর্ত উনি মোটামুটি ফুলফিল করেছেন। আচ্ছা, তাইলে এবার দেখতে হবে যে উনি বিগত 4 বছরে ভারতের সিটিজেন ছিল কিনা বা ভারতের রেসিডেন্ট ছিল কিনা। যদি থাকে তাহলে আমরা ওনাকে রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট ওই খাতে ফেলতে পারবো, আর যদি না হয় তাহলে আমরা নন রেসিডেন্টে ফেলতে হবে। 120 দিন হলো। আচ্ছা, এখানে বলেছে ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন, এবং এখানের লাইনটা একটু ফলো করো, ফর দি ফার্স্ট টাইম তিনি গেছেন ভারতের বাইরে, তার মানে তার আগে সারা জীবন উনি ভারতে ছিলেন, তার মানে মিনিমাম 4 বছর তো ছিলেন, তাহলে এই ক্রাইটেরিয়াও ফুলফিল হলো আমাদের, যে মিনিমাম 4 বছরের বেশি উনি ভারতের রেসিডেন্ট ছিলেন এবং 120 দিনের বেশি উনি বিগত বছরে ভারতে ছিলেন। তাহলে আমরা বলতে পারি উনি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। অর্ডিনারিলি কেন হলো না, 182 দিনের উপরে যদি হতো তাহলে, এবং সাথে যদি বিগত 4 বছর ভারতের রেসিডেন্ট থাকতো তাহলে হতো, কিন্তু এখানে 182 হলো না, 120 বেশি হয়েছে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড ভাগে ওনাকে আমরা ফেলতে পারলাম, ঠিক আছে। সো এতটাই রইলো, এবং নেক্সট পার্টে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের একটা টাইপও আনকমন না আসে পরীক্ষায়, ঠিক আছে। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। আমি আশা করি যা কন্টেন্ট আমরা দিচ্ছি ইউটিউবে তোমাদের এক্সামে 40 out of 40 আনার জন্য
এনাফ। শুধু ফলো করো, তোমাদের এখনও অ্যাকাউন্টসের পরীক্ষাও দেরি আছে, কস্টিং ট্যাক্সেশন পরীক্ষাও দেরি আছে, ঠিক আছে? তো চ্যানেলটাকে ফলো করো, সাথে থাকো, তোমরা লাভবান হবে। আর ভিডিওটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।